এই ডাউটটা হচ্ছে প্রেমাংশুর। প্রেমাংশু, এখানে ডাউট কি রয়েছে তোর? স্যার এই ডিগ্রেডেড এনার্জি মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ডিগ্রেডেড এনার্জি ব্যাপারটা কি, চলো রিড করি। While transforming energy from one form to another desired form, the entire energy does not change into desired energy. Okay, the entire energy does not change into desired energy. A part of the energy changes into some undesirable form, usually due to friction, or part is lost to the surrounding due to radiation and becomes useless. This conversion of energy to the undesirable form is called dissipation of energy. Since this part of energy is not available to us for any productive purpose, so we will call this part of energy as degraded form of energy. For example, suppose তোমার কাছে একটা ইলেকট্রিক বাল্ব আছে। প্রেমাংশু, অডিওটা অন রাখবি। আমার কাছে একটা ইলেকট্রিক বাল্ব আছে। প্রেমাংশু, আমি ইলেকট্রিক বাল্ব কেন ইউজ করি? ওয়াই ডু আই ইউজ ইলেকট্রিক বাল্ব? লাইটের জন্য। লাইটের জন্য। তাহলে ইলেকট্রিক বাল্ব আমি ইউজ করি অনলি বিকজ অফ লাইট, তাই তো? ওকে। বাট যদি ইলেকট্রিক বাল্বের কাছে আমি হাত দিই, আই উইল সি নট অনলি লাইট বাট আই উইল ফিল হিট, পাবো না? হ্যাঁ স্যার পাবো। কিন্তু আমার কি হিট দরকার? না। না। সো আই ডোন্ট নিড হিট বাট আই উইল গেট হিট। সো আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, তার মানে আই এম গিভিং ইলেকট্রিক্যাল এনার্জি। I am giving electrical energy. Now, my electrical energy is getting converted into two parts. দুটো পার্টে কনভার্ট হচ্ছে। একটা হচ্ছে ইউজফুল এনার্জি, যেটা আমার দরকার, আর একটা হচ্ছে ওয়েস্ট এনার্জি, তার মানে যেটা আমার দরকার নেই, আনডিজায়ার্ড। দিস ইজ আনডিজায়ার্ড, আমার চাই না, আমি চাই না তবুও আমি এটা পাচ্ছি, দিস ইজ আনডিজায়ার্ড। ইউজফুল এনার্জি কি? আমার এখানে ইউজফুল এনার্জি হচ্ছে লাইট। ওয়েস্ট এনার্জি কি? ওয়েস্ট এনার্জি হচ্ছে হিট। তাহলে যে আনডিজায়ার্ড ফর্ম অফ এনার্জি, যেটা আমার দরকার নেই, সেই এনার্জিটাও তৈরি হচ্ছে। এই এনার্জিটাকে আমি বলবো ডিগ্রেডেড এনার্জি, যেটা আমার দরকার নেই, আলতু ফালতু তৈরি হয়ে গিয়েছে। তুমি যখন একটা মেশিনকে রান করছো, সাপোজ তুমি একটা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছ। তুমি যখন হেঁটে যাচ্ছ, তুমি তোমার মেকানিক্যাল এনার্জি, সাপোজ তুমি কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করে হেঁটে যাচ্ছ, কিন্তু তুমি দেখবে যে তুমি হাঁটতে হাঁটতে একটু একটু করে স্লো হয়ে যাচ্ছ। তার কারণ এই গ্রাউন্ডের উপরে ফ্রিকশন কাজ করছে। কিন্তু তুমি তো ফ্রিকশন চাইছো না, তুমি চাইছো একটা বডি সামনের দিকে মুভ করে যাক। তা সত্ত্বেও একটা ফ্রিকশন কাজ করছে, তার মানে ফ্রিকশনের জন্য যে তোমার লসটা হচ্ছে সেটা অ্যাডিশনাল। এবং ফ্রিকশনের জন্য লসটা তুমি চাইছো না, ইট ইজ নট ইউর ডিজায়ার্ড ফর্ম, কিন্তু তোমার কাছে এটা তৈরি হচ্ছে। দ্যাট মিন্স দি এনার্জি লস ডিউ টু ফ্রিকশন ইজ ডিগ্রেডেড এনার্জি। ঠিক আছে বোঝা গেল কথাটা? স্যার। ওকে ওকে, এই ডাউটটা আমাদেরকে দিয়েছে অর্ণব। ডায়াগ্রাম শোজ আ ইউনিফর্ম মিটার ডুল ওয়েইং 100 GF। কত? 100 GF, পাইভোটেড অ্যাট ইটস সেন্টার ও। ভালো কথা। টু ওয়েটস 150 GF 250 GF হ্যাং ফ্রম দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। ঠিক আছে। অফ দ্য মিটার ডুল সাজ দ্যাট ও এ ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। ও এ কত? 40 সেন্টিমিটার। ও বি হচ্ছে 20 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট মানে কি? এই মোমেন্টটা। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট মানে এই মোমেন্টটা। মিটার রুলের ওয়েট বলে দিয়েছে 100 GF। ভালো করে বুঝবে, মিটার রুলের ওয়েট বলে দিয়েছে 100 GF, যেটা ওর সেন্টারে পাইভট আছে। তার মানে মিটার রুলের ওয়েটটা সবসময় তার সেন্টার দিয়েই যায়। সুতরাং মিটার রুলের জন্য কোনো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হবে না। যেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে সেটা শুধু এই 150 GF এর জন্য। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত হবে? যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ওয়েট ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেভাবে তুমি বলতে চাও। ওয়েট কত? 150 GF, ডিসপ্লেসমেন্ট কত? 40 সেন্টিমিটার। 4 15 60, দ্যাট ইজ 600
জিএফ সেন্টিমিটার। পরিষ্কার? নেক্সট বলেছে দ্য টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ক্লকওয়াইজ মোমেন্ট এইদিকে, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে? সেই ডাব্লিউ ইন্টু ডি। ডাব্লিউ কত? 250 জিএফ। ডি কত? 20 সেন্টিমিটার। 25 টু 50, 00 জিএফ সেন্টিমিটার। ওকে, নেক্সট কি বলেছে? দ্য ডিফারেন্স অফ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লক কোনটা বেশি? অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বেশি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ মোমেন্ট। কত হবে? 6000 জিএফ সেন্টিমিটার মাইনাস 5000 জিএফ সেন্টিমিটার, 1000 জিএফ সেন্টিমিটার। নেক্সট কি বলছে? The distance from O where a 100 GF weight should be placed to balance the meter rule. আচ্ছা দেখো, আমার এই ছিল মিটার রুলটা, এইখান থেকে 40 সেন্টিমিটার দূরে আমার 150 GF কাজ করছিল, এখানে ফালক্রাম ছিল, এখান থেকে 20 সেন্টিমিটার দূরে আমার 250 GF কাজ করছে। দেখা যাচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বেশি, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কম। ক্লকওয়াইজ মোমেন্ট কম মানে ক্লকওয়াইজটাকে আমায় বাড়াতে হবে। মনে করো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি রেখেছি, একটা ওয়েটকে রেখেছি যে ডাব্লু, এবার ডাব্লুটা আমার এখানে বলে দিয়েছে 100 জিএফ, তাহলে ডাব্লু হচ্ছে 100 জিএফ। তার মানে নিশ্চয়ই এর জন্য যে ক্লকওয়াইজ মোমেন্টটা তৈরি হবে সেটা এই ডিফারেন্সটাকে ওভারকাম করবে। অর 100 জিএফ ইন্টু এক্স ইকুয়ালস টু 1000 জিএফ সেন্টিমিটার, और x কি হবে? 1000 GF সেন্টিমিটার বাই 100 GF, GF GF কেটে গেল, এটা কেটে গেল, দ্যাট উইল বি 10 সেন্টিমিটার। তাহলে ওয়েটটা কোথায় রাখবো? এদিক থেকে 10 সেন্টিমিটার দূরে। তার মানে ওয়েটটা কোথায় থাকবে? ওইটা এরকম কোনো জায়গায়, এখান থেকে 10 সেন্টিমিটার দূরে এরকম কোনো জায়গায় 100 GF কে ঝুলিয়ে দেবো। ওকে, 10 সেন্টিমিটার অন দ্য রাইট অফ ও। ডাউটটা ছিল অর্ণবের। শাস্ত্রিতা, a water pump raises 50 liter of water through a height of 25 meter in 5 seconds. এই অঙ্কটা আমি করে দিয়েছি না? চলো তাহলে a water pump raises 50 liter of water through a height of 25 meter in 5 seconds. তার মানে 50 লিটার ওয়াটারকে 25 মিটার হাইট তুলছে 5 সেকেন্ডে। ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য পাম্প রিকোয়ার্ড। আগে আমাকে বার করতে হবে ওয়ার্ক ডাউন কত। ওয়ার্ক ডান মানে এখান থেকে এটুকু তুলতে যা ওয়ার্ক হবে দ্যাট উইল বি ইকুয়াল টু ইটস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাকে বার করতে হবে পোটেনশিয়াল এনার্জি কত। পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য জি জানি, এইচ জানি, বার করতে হবে মাস কত। ওকে, মাস কত? এখন 50 লিটার অফ ওয়াটার বলেছে। আচ্ছা, 1 লিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওকে, ওয়াটারের ডেন্সিটি of water equals to 1000 kg per meter cube. ওকে, তার মানে এখানে বলেছে 50 লিটার, 50 লিটার মানে 50 into 10 to the power -3 meter cube, or density equals to mass by volume, mass equals to density into volume, density equals to 1000 kg per meter cube into volume, volume equals to 50 into 10 to the power -3. এটা কেটে যাবে, দ্যাট ইজ 50 কেজি। সো মাস অফ ওয়াটার, যতটা ওয়াটারের মাসকে তুলতে হবে দ্যাট ইজ 50 কেজি। তাহলে ওয়ার্ক ডান কত? mgh। তাহলে কত? 50 ইন্টু জি হচ্ছে 10 ইন্টু হাইট হচ্ছে 25 মিটার, তাই না? তাহলে 50 ইন্টু 25 দ্যাট ইজ 12500 জুল। এতটা ওয়ার্ক ডান করতে হবে। কোশ্চেনে জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য পাম্প। কত সেকেন্ডে তুলেছে? 5 সেকেন্ডে। তাহলে পাওয়ার কি হবে?
work done by time, that is 12500 by time 5 সেকেন্ড, so this will be 25, or 2500 ওয়াট হচ্ছে তার পাওয়ার। ডাউটটা ত্রিপমের। A truck weighing 1000 kg changes its speed from 36 km per hour to 72 km per hour in 2 minutes. আচ্ছা, calculate the work done by the engine and its power. আচ্ছা, ট্রাকের ওয়েট হচ্ছে 1000 kgf, ট্রাকের ওয়েট হচ্ছে 1000 kgf, এটা কি ওয়েট? তাহলে মাস কত? মাস ইজ 1000 কেজি। ওকে, এবার বলছে স্পিডটা চেঞ্জ করেছে 2 মিনিটে, তাহলে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে v মাইনাস ইউ বাই টি, ভেলোসিটি কত? 72 মাইনাস 636, 72 মাইনাস 36 এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার বাই, বলে দিয়েছে 2 মিনিট, 2 মিনিট, তার মানে এটাকে লিখতে পারি 36 কিলোমিটার পার আওয়ার ইন্টু 2 মিনিট। আমাকে যা ক্যালকুলেশন দিয়েছে জুলে, তার মানে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, তাহলে এটাকে লিখতে পারি 36 ইন্টু 1000 কিলোমিটার বাই 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 2 মিনিট মানে 60 সেকেন্ড, 36 কেটে গেল, 00 কেটে গেল, দ্যাট ইজ 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন হলো 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। দেখো ওয়ার্ক ডান কীভাবে বার করি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে না, আরেকভাবে করা যায়। ঠিক আছে, আগে এইভাবে করে দেখি। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন আমরা চেঞ্জ ইন এনার্জি দিয়েও করতে পারতাম, যে কাইনেটিক এনার্জি বার করে তার স্কোয়ারকে মাইনাস করেও করতে পারতাম। ঠিক আছে, এইভাবে করে দেখি, তারপরে যাচ্ছি। আচ্ছা, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। মাস কত? মাস হচ্ছে 1000, অ্যাক্সেলারেশন হচ্ছে 1/6 ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আগে দেখবো যে 2 মিনিটের ডিসপ্লেসমেন্ট কত হতে পারে। দেখো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে ইউ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে 36 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, তার মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 ইন্টু 2 মিনিট মানে 120 প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে 1/6 ইন্টু 120 স্কোয়ার, এটা হবে 1200, আর এটা হবে হচ্ছে 1/2 ইন্টু 1/6 ইন্টু 120 ইন্টু 120, 2 দিয়ে কাটলে হয় 6, 6 দিয়ে কাটলে 6, সো দ্যাট উইল বি 1200, সো দ্যাট উইল বি 1200 প্লাস 1200, দ্যাট উইল বি 2400 মিটার। ওকে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? এইটা ইন্টু 2400 মিটার, তাহলে 1000 ইন্টু 1/6 ইন্টু 2400, 4 ছক 24, that will be mgh, so that will be 4,000,000 joule, 4 into 10 to the power 1 2 3 4 5 5 joule। আনসার কত আছে? ওকে, আমাকে একটু দেখতে দাও কি মিস্টেক করেছি, একটু দেখে নিই। এটাতে 2 মিনিট আছে, তার মানে 2 ইন্টু 60 হবে। ওকে, তার মানে এখানে একটা 2 থাকবে, তার মানে এটা হবে 1/12, তাহলে এখানে হবে 1/12। ওকে, তাহলে এটাতেও হবে 1/12, এটাকে আমি ঠিক করে নিচ্ছি। দেখো, তাহলে এটা হবে 1/12, তার মানে এটা বাই 2 হবে, তার মানে এটা হবে হচ্ছে 1200 প্লাস 600, তাহলে এটা হবে হচ্ছে 1800। ঠিক আছে, তার মানে এইটা হবে 1800। আচ্ছা, তাতেও তো হচ্ছে না, তাহলেও একটা কিছু মিস্টেক করেছি, দেখছি, দাঁড়াও। তাহলে এইটা হচ্ছে
3 ইন্টু এত, সো দ্যাট ইজ 3 ইন্টু 10⁵ আচ্ছা আরও কিছু মিস্টেক আছে দেখ। আচ্ছা এখানে অ্যাক্সেলারেশনটা 1/12 হবে, ঠিক আছে, কারণ অ্যাক্সেলারেশন আমাদের বেরিয়েছে 1/12, তাহলে এইটা হবে, এটা দিয়ে কাটলে, সো এটা হয় 1.5, সো দ্যাট উইল বি 1.5 ইন্টু 10⁵ 1 2 3 4 5 জুল। ওকে, তাহলে বেরিয়ে গেল 1.5 ইন্টু 10⁵ জুল। আচ্ছা নেক্সট বলেছে পাওয়ার, দেখো 2 মিনিটে কাজটা হয়েছে। ওকে, তাহলে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান কত? 1.5 ইন্টু 10⁵ জুল ডিভাইড বাই টাইম। টাইম হচ্ছে 2 মিনিট মানে 120 সেকেন্ড। তার মানে এটাকে 150/120 ইন্টু 10⁴। ওকে, 150/10⁵ ইন্টু 10⁵, তাহলে এটা হচ্ছে কেটে গেল, তাহলে এইটা হচ্ছে দিস ইজ 3 দিয়ে 3 4s আর 3 5s আর। ওকে, তাহলে 50 ইন্টু 100/4, এটা হয় 25, সো 25 125, দ্যাট ইজ 1250। তার মানে আনসার হচ্ছে 1.25 ইন্টু 10⁵1 2 3, 1.25 ইন্টু 10⁵ ওয়াট। ওকে, আচ্ছা ডাউটটা কার ছিল? এই ডাউটটা ছিল হচ্ছে ত্রিপমের। ত্রিপম পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ইজি কোশ্চেন, ক্যালকুলেশন মিস্টেক ছিল। ওকে, এই ডাউটটা অরিজিতের। বলছে বিলো shows a wheelbarrow of mass 15 কেজি, আচ্ছা, carrying a load of 30 কেজি, আচ্ছা, with its center of gravity at A, আচ্ছা, হুইলব্যারোর মাস হচ্ছে 15 কেজি। আচ্ছা টোটাল ওয়েট অফ দ্য হুইলব্যারো কত হলো? টোটাল মাস অফ হুইলব্যারো 15 কেজি প্লাস 30 কেজি, তাহলে কত হলো? টোটাল মাস হলো 45 কেজি। ভালো কথা। দ্য পয়েন্টস বি এন্ড সি আর দ্য সেন্টার অফ হুইল অ্যান্ড টিপ অফ দ্য হ্যান্ডেল, ঠিক আছে, such that the horizontal distance AB equals to 20 সেন্টিমিটার। AB, আচ্ছা AB হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে, AB হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে, AC হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে। ফাইন্ড দ্য লোড আর্ম। আচ্ছা দেখো, এইটা যদি ফালক্রাম হয়, এইটা যদি লোড হয়, তাহলে ফালক্রাম থেকে লোডের মধ্যে যে ডিস্টেন্সটা, দ্যাট উইল বি লোড আর্ম। তাহলে এটা যদি 20 সেন্টিমিটার হয়, লোড আর্ম কত হবে? 20 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে এফার্ট আর্ম। তাহলে ফালক্রাম থেকে এফার্ট অবধি যে ডিস্টেন্সটা, সেটা এফার্ট আর্ম। 20 প্লাস 40 কত হয়? 60 সেন্টিমিটার। সো দ্যাট ইজ এফার্ট আর্ম। নেক্সট বলেছে দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এফি কিছু লস বলেছে? লস বলেনি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিভাবে বার করব? যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফিসিয়েন্সি যখন 100%, তখন এটা ভেলোসিটি রেশিওর সমান। তার মানে ভেলোসিটি রেশিও হচ্ছে এফার্ট আর্ম বাই লোড আর্ম। এফার্ট আর্ম কত? 60 সেন্টিমিটার। লোড আর্ম কত? 20 সেন্টিমিটার, দ্যাট ইজ 3। নেক্সট বলেছে দ্য মিনিমাম এফার্ট রিকোয়ার্ড টু কিপ দ্য লেগস জাস্ট অফ দ্য গ্রাউন্ড। টোটাল মাস হচ্ছে 45 কেজি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে লোড বাই এফার্ট, আর এফার্ট কি হবে? লোড বাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। লোড কত? 45 কেজি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? 3, কত হয়? 15। তাহলে কতটা দিতে হবে? 15 কেজিএফ ফোর্স দিতে হবে, কারণ 15 কেজির ইকুইভ্যালেন্ট ফোর্স কত হয়? 15 কেজিএফ। অরিজিতের ডাউট ছিল, অরিজিৎ পরিষ্কার হচ্ছে। গৌরব, a bullet of mass 50 gram is moving with a velocity of 500 meter per second. It penetrates 10 centimeter into a steel target, comes to rest. 50 গ্রামের বুলেটটা আসছিল, একটা জায়গায় ধাক্কা মারলো, ধাক্কা মেরে 10 সেন্টিমিটার দূরে গিয়ে রেস্টে চলে এলো। ওর স্পিড ছিল 500 মিটার পার সেকেন্ড। ওকে, ওর মাস হচ্ছে 50 গ্রাম। বলেছে কাইনেটিক এনার্জি পজেসড বাই দ্য বুলেট। হ্যাঁ একদম সোজা, কাইনেটিক এনার্জি কী হয়? হাফ mv স্কোয়ার।
মাস কত 50 গ্রাম, এই দেখ জুলে রয়েছে আনসার। তাহলে কি করব, এটাকে এসআইতে নিয়ে যাও, 50 গ্রাম থেকে কেজিতে নিয়ে যাও, তাহলে 50/1000 কেজি ইন্টু ভেলোসিটি স্কোয়ার, ভেলোসিটি কত 500 মিটার পার সেকেন্ড, তাহলে এর স্কোয়ার হবে, তাহলে 500 স্কোয়ার, তাহলে কত হবে হাফ ইন্টু 50/1000 ইন্টু 500 ইন্টু 500, তাই না? এই 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটলে হয় 25, তাহলে 25 25 625, 625 আর একটা 0, ঠিক করলাম? 25 25 625 আর একটা 0, একটা 0 কাটলো, একটা 6250, হ্যাঁ 6250 জুল। আচ্ছা চলে আসি তারপরে, অ্যাভারেজ রিটার্ডিং ফোর্স অফার্ড বাই দ্য টার্গেট। আচ্ছা অ্যাভারেজ রিটার্ডিং ফোর্স দেখ 10 সেন্টিমিটার পেনিট্রেট করে গিয়ে থেমেছে, তাহলে এখানে ভেলোসিটি কত 0, এখানে ভেলোসিটি কত 500 মিটার পার সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে আমাকে অ্যাভারেজ রিটার্ডিং ফোর্স বার করতে হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। আর এ কী হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ভি কত, ভি হচ্ছে 0, তাহলে 0, ইউ স্কোয়ার কত 500 স্কোয়ার বাই 2 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত 10 সেন্টিমিটার, সেন্টিমিটারে আছে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 10/100, 500 স্কোয়ার, তার মানে মাইনাস 500 স্কোয়ার কত 5 5 25, 0 0 0 0 ইন্টু 10/2, 2 দিয়ে 250 হয় 125, সো দ্যাট উইল বি মাইনাস 125 0 0 0 0 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো মাইনাস 65 এলো, একটু দাঁড়াও, ও আচ্ছা 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 আচ্ছা, অ্যাভারেজ রিটার্ডিং ফোর্স বলেছে, আমি তো অ্যাক্সেলারেশন বার করলাম, তাহলে ফোর্স কি হবে, ফোর্স হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস কত, মাস হচ্ছে 50 গ্রাম মানে 50/1000 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন কত মাইনাস 125 0 0 0 0। আচ্ছা আমরা যেহেতু ফোর্স বার করছি, রিটার্ডিং ফোর্স তো বলে দিয়েছে রিটার্ডিং ফোর্স, ঠিক আছে, তাহলে এই নেগেটিভ সাইনটা নেওয়ার কোনো মানে হয় না, কারণ রিটার্ডিং বলেই দিয়েছে যেহেতু, তাহলে 5/100 ইন্টু 125 0 0 0 0, দুটো জিরো কেটে গেল, 5 ইন্টু 5 125 ইন্টু 5 হচ্ছে 625 0 0 0, এত ফোর্স মানে হচ্ছে নিউটন, 65 0 0, একটা জিরো বেশি হয়ে গেল কেন, ও হ্যাঁ একটা জিরো বেশি লিখেছি, 65 0 0 নিউটন। গৌরব, ওকে এই ডাউটটা হচ্ছে গৌরবের ডাউট, কি করে এনার্জি কনভার্সন হচ্ছে এবং টোটাল এনার্জি কনজার্ভ থাকছে, এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে। এখানে করে দেওয়া আছে, এটা ধরেই করি, এখান থেকে এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে একটা হাইট এইচ উপরে আমি একটা অবজেক্টকে রেখেছি, এখান থেকে ওকে আমি ছেড়ে দিয়েছি, তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে একদম টপ মোস্ট পজিশনের কথা আমি ভাববো, ফার্স্টে টপ মোস্ট পজিশন, তিনটে নাম আছে দেখো, একটা এ, একটা বি, একটা সি। এ পজিশনটা টপ মোস্ট পজিশন, তাহলে টপ মোস্ট পজিশন এখান থেকে এইচ হাইট উপরে আছে। আচ্ছা গৌরব, এইচ হাইট উপরে থাকলে পোটেনশিয়াল এনার্জিকে কী ফর্মুলা দিয়ে লিখি গৌরব, পোটেনশিয়াল এনার্জিকে কী ফর্মুলা দিয়ে লিখি, জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি এইচ হাইট উপরে রয়েছে, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি mgh, কতটা হাইট উপরে আছে এইচ, ওর মাস যদি এম হয় জি হয় এইচ হয়, তাহলে এটা এই সময় ওর ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে ভেলোসিটি যদি 0 হয় কাইনেটিক এনার্জি কি হয় হাফ এম ভি স্কোয়ার না, তার মানে কী হবে হাফ এম ইন্টু 0 স্কোয়ার না, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে 0। টোটাল এনার্জি ফর্মুলা কি, টোটাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কত 0, পোটেনশিয়াল এনার্জি কত mgh, তাহলে টোটাল এনার্জি কত হবে mgh। আগে দেখ এ পজিশনটা ক্লিয়ার হয়েছে, এই পজিশনটা ক্লিয়ার হয়েছে গৌরব, তোকে জিজ্ঞেস করছি, একটু জোরে কথা বলতো, আমি কথা শুনতে পাচ্ছি না কোনোভাবেই। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, নেক্সট হচ্ছে পরের পার্টটা, ভালো করে দেখবে। পরের পার্ট হচ্ছে পজিশন বি।
পজিশন বিটাকে নিয়ে একটু দেখব। আচ্ছা, পজিশন বিতে প্রথম কথা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কতটা হাইট উপরে আছে গ্রাউন্ড থেকে? গৌরব বলবি, জোরে বলবি, কতটা হাইট উপরে আছে গ্রাউন্ড থেকে? H minus X. এইচ মাইনাস এক্স। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা তো mgh, ঠিক আছে? এখানে কতটা হাইট উপরে আছে? এইচ মাইনাস এক্স। তাহলে এটা কি হবে? mg হাইটের জায়গায় হবে এইচ মাইনাস এক্স, তাই না? এটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি বার করতে গেলে আমাকে হাফ এম ভি স্কোয়ার, তার মানে আমাকে আগে ভি স্কোয়ার বার করতে হবে। তাহলে ভি বার করতে হবে। দেখ ও কতটা হাইট পড়েছে? এইচ হাইট পড়েছে, তাহলে এখান থেকে ও পড়েছে এক্স হাইট নিচে, এক্স হাইট নিচে। ইউ হচ্ছে 0, ভি আমি বার করব। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? জি। আমার একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? এই ফর্মুলাতে ইউ এর জায়গায় কত বসাবো? 0. 0। এইচ এর জায়গায় কত বসাবো? H এর জায়গায় তো X. এক্স। তাহলে কি হবে? তাহলে এখানে লিখবো যে অর ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gx, লিখবো না? এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দেবো। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু 2gx, তাই হবে না? 2 কেটে গেল, তাহলে কি হলো? mgx হলো না? টোটাল এনার্জি কি? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি হচ্ছে mgx। পোটেনশিয়াল এনার্জি কত? mgh মাইনাস এক্স। তাহলে এখানে কত হবে? mgx প্লাস mgh মাইনাস mgx, এক্স এক্স কেটে গেল, সো ইট উইল বি mgh, তাই না? আচ্ছা, তাহলে এখানে টোটাল এনার্জি যা পেলাম আর প্রথম কেসে টোটাল এনার্জি যা পেলাম সেম হয়ে গেল না? হ্যাঁ, same. এখানেও mgh পেলাম, এখানেও টোটাল এনার্জি mgh পেলাম। আচ্ছা, লাস্ট কেস, একদম নিচের কেসটা করব, একদম নিচের কেসটা করব। নিচের কেস করব, কেস সি। কি হয়েছে? কেস সির ক্ষেত্রে ও এইচ হাইট ফল করে গেছে। প্রথমে পোটেনশিয়াল এনার্জি বার করবো। আচ্ছা, গ্রাউন্ড থেকে তাহলে এই পয়েন্টে কতটা উপরে আছে? গৌরব, গ্রাউন্ড থেকে এই পয়েন্টটা কতটা উপরে আছে? না, 0 0. 0। তাহলে এম জি ইন্টু এইচ এর জায়গায় কি বসাবো? 0. 0। তাহলে কত হবে? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হলো? 0। কাইনেটিক এনার্জি বার করতে হবে। এখানে ইউ ছিল হচ্ছে 0, এইচ হাইট পড়েছে, ভি বার করব। তাহলে কাইনেটিক এনার্জি বার করতে গেলে হাফ এম ভি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার বার করলে বাকিটা আমার হয়ে যাবে। একই ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? ইউ হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার কত হবে? 2gh হবে না? তাই তো? কাইনেটিক এনার্জিতে বসিয়ে দেবো। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? হাফ এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় বসাবো 2gh, 2 কেটে গেল, তাহলে কি হবে? mgh। তাহলে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত হলো? mgh। পোটেনশিয়াল এনার্জি কত হলো? 0। 0. কত হলো? mgh। তাহলে এখানেও টোটাল এনার্জি কত হলো? mgh হলো না? তাহলে তিনটে ক্ষেত্রে টোটাল এনার্জি কত হলো? সেম হলো না? পরিষ্কার? এই আগের যে অঙ্কটা করলাম এইটার সাথেই এটা রিলেটেড। এই জিনিসগুলোই আমরা বার করেছি। দেখো, কাইনেটিক এনার্জি mgh, পোটেনশিয়াল এনার্জি mgh মাইনাস এক্স, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল mgh, কাইনেটিক mgh, পোটেনশিয়াল 0, আমরা এগুলো বার করেছি। আমরা তিনটে লেভেলের ক্ষেত্রে দেখব। লেভেল এ দুটো কলম করব, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। ওকে, যখন লেভেল এতে যাব, এটাকে আমরা ব্লু দিয়ে লিখছি। এ মানে হচ্ছে হাইট, যেটা সেটা হচ্ছে স্মল এইচ উপরে। তখন পোটেনশিয়াল এনার্জি আমার 0, কাইনেটিক এনার্জি আমার mg স্মল এইচ। লেভেল সিটায় যাব, লেভেল বিটায় যাব। বিটায় হাইট হচ্ছে এক্স, যখন মানে নিচ থেকে হাইট বললে নিচ থেকে হচ্ছে এইচ মাইনাস এক্স, তার মানে উপর থেকে হচ্ছে এক্স। তখন কাইনেটিক এনার্জি হচ্ছে
mgx, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh মাইনাস এক্স। আচ্ছা, ইফ এই যে হাইটটা হলো সেটা হতো h মাইনাস এইচ বাই টু, তার মানে যদি এক্সটাকে আমি ধরতাম h বাই টু, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত হতো? নিশ্চয়ই mgx হতো, তার মানে mgh বাই টু হতো। পোটেনশিয়াল এনার্জি কত হতো? mgh মাইনাস এইচ বাই টু, তার মানে কত হতো? mgh বাই টু। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই সেম হলো। কোন জায়গায় হলো? যখন হাইটটা হচ্ছে h মাইনাস এইচ বাই টু, তার মানে হাইটটা যখন h বাই টু, তার মানে টোটাল হাইট যদি হয় 10 মিটার, তাহলে যখন আমি হাইট 10/2 মানে 5 মিটার উপরে ভাববো, তখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম হবে। চলে আসি সিতে। সি, হাইটটা যখন 0, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি তখন mgh আর পোটেনশিয়াল এনার্জি তখন 0। এইটাকে বেসিস করে আমি প্রথমে উপরের পয়েন্টটাকে প্লট করবো, যে হাইট, আচ্ছা নিচের পয়েন্টটাকে প্লট করবো। যখন হাইট হচ্ছে 0, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি 0। দেখো হাইট হচ্ছে যখন 0, এই তো হাইট যখন 0, হাইট তো এইদিকে বাড়ছে। হাইট যখন 0, দেখো পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি mgh ম্যাক্সিমাম, কারণ টোটাল এনার্জি ম্যাক্সিমাম তো mgh হয়। হাইট যখন h বাই টু, দেখেছো হাইট যখন h বাই টু, h বাই টুতে কাইনেটিক এনার্জি কত? mgh বাই টু, পোটেনশিয়াল এনার্জি কত? mgh বাই টু, দুটোই সেম, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম। তার মানে কি? দেখো কাইনেটিক এনার্জি mgh বাই টু, পোটেনশিয়াল এনার্জি mgh বাই টু, দেখো দুটোই সেম, তাই একই জায়গা দিয়ে কাট করেছে। যখন তুমি একদম উপরে চলে গেছো, হাইট যখন h মানে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, তখন দেখো কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, দেখেছো কাইনেটিক এনার্জিটা 0 হয়ে গেছে, এইখানে পৌঁছে মানে কি 0 হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি দেখো উপরে পড়ে গেছে, তাহলে ম্যাক্সিমাম হয়ে গেছে। যে কোনো একটা পয়েন্ট যদি আমি এই পয়েন্টটাকে নিই, এই পয়েন্টটায় এই হাইটটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এর কারেসপন্ডিং এনার্জি, কারণ এইটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি এত, এই লাইন বরাবর যদি আমি এখানে দেখি, তাহলে এই হাইটটা হচ্ছে এই সময়ের কাইনেটিক এনার্জি, এই হাইটের কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে এত। তার মানে যে কোনো একটা জায়গার যে পয়েন্টটা আমি ধরবো, তার করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলে তার যে ওয়াই লেভেলটা পাবো সেটা হবে এনার্জি। এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলে তার যে এক্স লেভেলটা পাবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা হাইট। ওকে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস কাইনেটিক এনার্জির ডায়াগ্রাম। অরিজিৎ কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে একটা বডি মুভ করা শুরু করেছে এই দিকে, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v, অ্যাক্সেলারেশন হচ্ছে a। আমার একটা ফর্মুলা আছে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s, মনে আছে এই ফর্মুলাটা? যদি এই টাইমেও s ডিসপ্লেসমেন্ট গিয়ে থাকে, তাহলে এখান থেকে s কি হতে পারে? v স্কোয়ার মাইনাস u স্কোয়ার বাই 2a লিখতে পারি না এখান থেকে ক্যালকুলেট করে? আচ্ছা, ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। মাসের জায়গায় এম লিখলাম, অ্যাক্সেলারেশনের জায়গায় এ লিখলাম, এসের জায়গায় এই জিনিসটা বসিয়ে দিলাম, তাহলে কি লিখতে পারি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এ দেখ কেটে গেল, তাহলে কি হয়? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাকে ভেঙে নিলাম, এটাকে ভাঙলে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার কি? ফাইনাল কাইনেটিক এনার্জি। হাফ এম ইউ স্কোয়ার কি? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। মানে ফাইনালি যে কাইনেটিক এনার্জি রিচ করবে সেটা হচ্ছে কে এফ, ইনিশিয়ালি যে কাইনেটিক এনার্জি থাকবে সেটা হচ্ছে কে আই। সো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তার মানে আমি যে একটা ওয়ার্ক ডান করলাম, সেই ওয়ার্ক ডান করার জন্য ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়ার্ক, বা এক কথায় বলতে পারো ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সৃজন? সৃজন বুঝতে পেরেছিস? ওকে, ডাউটটা হচ্ছে অজয়ের। বলছে টু বডিজ অফ ইকুয়াল মাস আর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি
ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি। দুটো বডি আছে, একটা হচ্ছে ফার্স্ট বডি, একটা সেকেন্ড বডি। ফার্স্ট বডির মাস হচ্ছে এম, সেকেন্ড বডির মাসও এম। কেন? কারণ বলে দিয়েছি ইকুয়াল মাস। আর মুভিং উইথ ভেলোসিটি, এর ভেলোসিটি হচ্ছে ভি, এর ভেলোসিটি হচ্ছে 2v। তাহলে এর কাইনেটিক এনার্জি কত হবে? ke1 হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এর কাইনেটিক এনার্জি কত হবে? ke2 হবে হাফ এম ভি টু স্কোয়ার, এটা ভি1 স্কোয়ার। ভি1 কত? ভি1 হচ্ছে ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। ke2 কত হবে? হাফ এম, ভি2 হচ্ছে 2v, তার মানে 2v তার হোল স্কোয়ার, তাহলে কী হবে? হাফ এম 4v স্কোয়ার। এটা কেটে 2 হয়ে গেল, তাহলে 2m ভি স্কোয়ার। জিজ্ঞেস করেছে রেশিও অফ দ্যার কাইনেটিক এনার্জি। রেশিও কী করে বার করি? ke1 বাই ke2, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার বাই হাফ বাই 2m ভি স্কোয়ার, তাই না? mm কেটে গেল, ভি স্কোয়ার কেটে গেল, দ্যাট উইল বি 1/4 অর ke1 ইস টু ke2 ইকুয়ালস টু 1:4। এটা হচ্ছে একদম ইজি উপায়, ঠিক আছে? এটা হচ্ছে ইজি উপায়। এটাকে আরেকভাবে করা যায়, যারা একটু অঙ্কগুলো ভালো করতে পারো তারা এইভাবে করবে যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর ke1 ইস টু ke2 হবে v1 স্কোয়ার ইস টু v2 স্কোয়ার। v1 কত বলে দিয়েছে ভি, v2 কত বলে দিয়েছে 2v, তার মানে কি হবে? v স্কোয়ার ইস টু 2v তার হোল স্কোয়ার, দ্যাট ইজ v স্কোয়ার ইকুয়ালস ইস টু 4v স্কোয়ার, v স্কোয়ার ইস টু 4v স্কোয়ার, v স্কোয়ার কেটে গেল 1:4। যারা একটু অঙ্ক ভালো করতে পারছো তারা এইভাবে করবে, যারা অঙ্কতে একটু কাঁচা রয়েছে তারা ভেঙে করবে। দুটোই ঠিক, দুটোই সুন্দর প্রসেস, ভেঙে করবে। ঠিক আছে। এই ডাউটটা হচ্ছে শাস্ত্রিতা। এটা বুঝতে গেলে আগে বুঝবো যে পেন্ডুলাম কেমনভাবে দোলে। পেন্ডুলাম ধরো এই এন্ড থেকে দোলা শুরু করেছে, ও এইরকম করে এইরকম দোলে, তাই না? তাহলে ও এইরকম 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 দুলতে থাকে, তার মানে পেন্ডুলামের একটা মিনিমাম পজিশন আছে, যে এখানে এসে ও গ্রাউন্ডের সব থেকে কাছে চলে আসে। আর পেন্ডুলামের একটা এক্সট্রিমাম পজিশন আছে, যেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে পেন্ডুলামের এক্সট্রিমাম পজিশন। আমি যদি গ্রাউন্ডটাকে দাগ দিই, সাপোজ এটা যদি আমার গ্রাউন্ড হয়, তাহলে গ্রাউন্ড থেকে এক্সট্রিম পজিশন মানে ও একটা হাইট উপরে থাকবে। আমরা জানি যে যে কোনোভাবে যদি কোনো হাইট উপরে থাকে তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হবে mgh। কিন্তু একদম একটা পেন্ডুলাম যখন যায় এখান থেকে এই উপরে গেল, গিয়ে তারপরে ফেরে একদম টপমোস্ট পজিশনে ওর কোনো স্পিড থাকে? শাস্ত্রীতে অডিওটা অন করবি। একদম টপমোস্ট পজিশনে ওর কোনো স্পিড থাকে না। না। তার মানে টপমোস্ট পজিশনে যদি ভেলোসিটি না থাকে, কাইনেটিক এনার্জি থাকবে না। না। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে এখানে? 0। একদম গ্রাউন্ডে চলে আসা মানে এখান থেকে হাইট হচ্ছে 0। হাইট যদি 0 হয়, পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। কিন্তু একদম গ্রাউন্ডে যদি চলে আসে তখন ওর স্পিড ম্যাক্সিমাম হয়, এবং যদি সেই সময় স্পিড হয় ভি, এই mgh থেকে কনভার্ট করে যদি ভি হয়, তাহলে টোটাল এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? পোটেনশিয়াল এনার্জি যেটা থেকে এসছে তার সমান, তাই হবে না? তাহলে এটা কত হবে? mgh। আবার এখান থেকে ও ম্যাক্সিমাম পজিশনে চলে গেছে, এখানে আবার ওর হাইট হয়ে গিয়েছে ম্যাক্সিমাম, দ্যাট ইজ আবার ওর হাইট হয়ে গিয়েছে h। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। বোঝা গেল? 0 কেন হবে? যদি একটা হাইট উপরে থাকে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা mgh, তাহলে h হাইট উপরে থাকলে mgh হবে, 0 হাইট উপরে থাকলে 0 হবে, 10 মিটার হাইট উপরে থাকলে mg ইন্টু 10 হবে। বোঝা গেল? আচ্ছা, কাইনেটিক এনার্জি তাহলে এই সময় ভেলোসিটি নিশ্চয়ই 0 হবে। ভেলোসিটি 0 হলে কাইনেটিক এনার্জি কী হবে? ভেলোসিটি 0 হলে কাইনেটিক এনার্জি কী হবে? 0। এটাই এখানে বলা আছে। বোঝা গেল কথাটা? যে যখন আমি গ্রাউন্ড থেকে একটা লেভেল উপরে চলে যাব, তখন যদি একটা হাইট উপরে যায় তার পোটেনশিয়াল এনার্জি সেই হাইটের রেসপেক্টে হয়। এবার যদি সেখানে ভেলোসিটি 0 হয়ে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তাহলে ওর উপরে আর যাবে না। আচ্ছা। তখন পোটেনশিয়াল এনার্জি mgh, কাইনেটিক এনার্জি 0। একদম লোয়ার মোস্ট পজিশনে যদি চলে আসি, অবভিয়াসলি হাইট সেখানে 0, তার মানে পোটেনশিয়াল এনার্জি 0।
তার মানে সেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, যতটা কনভার্ট হয়ে হলো ঠিক তার সমান হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা করতে গেলে আমরা কিছু জিনিসকে নেগলেক্ট করেছি। কী কী নেগলেক্ট করেছি? নেগলেক্টিং দি ফোর্স অফ ফ্রিকশন অ্যান্ড দি সারাউন্ডিং এয়ার, তবেই এই কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জিটা পসিবল, না হলে হবে না। আচ্ছা পরিষ্কার? ক্লিয়ার হয়েছে একদম? আচ্ছা এই ডাউটটা হচ্ছে অরিজিতের। কি বলছে? টু হুইচ ক্লাস অফ লিভার ডাজ ইট বিলং? লোড মাঝখানে, এফার্ট লাস্টে, কোন ক্লাস অরিজিৎ? কোন ক্লাস অরিজিৎ? কোন ক্লাস? লোড মাঝখানে, হ্যাঁ সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। নেক্সট বলছে উইদাউট চেঞ্জিং দ্য ডাইমেনশনস অফ দ্য লিভার, মানে লিভারের লেন্থটা পাল্টাবো না। ইফ দ্য লোড ইজ শিফটেড টুয়ার্ডস দ্য ফালক্রাম, মানে লোডটাকে আমি এইখানটায় নিয়ে এলাম, তাহলে লোড আর্মটাকে কী করলাম, ছোট করলাম, এটা লোড আর্ম 2। হোয়াট হ্যাপেন্স টু দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য লিভার? দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে এফার্ট আর্ম বাই লোড আর্ম, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফার্ট আর্মে তো আমি কোনো চেঞ্জ করছি না, কারণ ডাইমেনশন চেঞ্জ না হলে এফার্ট আর্ম চেঞ্জ হচ্ছে না। তাহলে MA1 যদি DE বাই DL1 হয় আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 হয় DE বাই DL2, তাহলে MA2 বাই MA1 যদি করি তাহলে কি হবে, যে DE বাই DL2 বাই DE বাই DL1, তাই হবে না? তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে MA2 বাই MA1 ইকুয়ালস টু DL1 বাই DL2, তাই না? হ্যাঁ তাই তো? তাহলে DL1 বাই DL2, এখন DL1 হচ্ছে বড়, DL2 হচ্ছে ছোট, তাহলে এইটা যদি ছোট হয় তাহলে নিশ্চয়ই মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ 2 উইল বি লেস দ্যান মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ 1। একবার একটু দেখে নিই, মেকানিক্যাল অ্যাডিশনাল বাই এফার্ট বাই লোড, ঠিক আছে। তার মানে MA2 বাই MA1 হলো DL1 বাই DL1 বাই DL2 গ্রেটার দ্যান 1, এখানে ওর জন্যই মিলছে না, দেখেছিস তো? DL1 বাই DL2 গ্রেটার দ্যান 1, এইটা তো বেশি, এটা তো বেশি, দিস ইজ DL1, এটা তো কম, দিস ইজ DL2, তাহলে DL1 তো গ্রেটার দ্যান DL2, তাহলে DL1 বাই DL2 গ্রেটার দ্যান 1, তাহলে কি হবে, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 উইল বি গ্রেটার দ্যান মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা। বুঝেছি। ডাউটটা অজয়ের, অজয়ের ডাউট 11 নম্বর। দ্য স্পিড অফ কার ইজ হাফ, হাউ ডাজ ইটস কাইনেটিক এনার্জি চেঞ্জ? আচ্ছা স্পিড অফ কার বলেছে, হাফ করা হয়েছে, এখন একটাই গাড়ি, অবভিয়াসলি গাড়ির মাস তো নিশ্চয়ই চেঞ্জ হবে না, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv², তাই না? গাড়ি একই আছে, এখানে তার কাইনেটিক এনার্জি 1, এখানে তার কাইনেটিক এনার্জি 2, এখানে তার ভেলোসিটি v, এখানে ভেলোসিটি হাফ করে দিয়েছি, তার মানে v/2, মাস এখানে m, এখানেও মাস m, তাহলে যদি কাইনেটিক এনার্জি 2 বাই কাইনেটিক এনার্জি 1 করি তাহলে কি হবে, হাফ mv/2 তার হোল স্কোয়ার বাই হাফ mv², m হাফ কেটে গেল, দ্যাট ইজ v² বাই 4/v², তার মানে কী হবে, v² বাই 4v², v² কেটে গেল 1/4, তাহলে কাইনেটিক এনার্জি 2 ইজ টু কাইনেটিক এনার্জি 1 কত হবে, 1:4। তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, অর এখান থেকে লিখতে পারি যে কাইনেটিক এনার্জি 2 বাই কাইনেটিক এনার্জি 1 যদি 1/4 হয়, তার মানে কাইনেটিক এনার্জি 2 ইকুয়ালস টু 1/4 ইন্টু কাইনেটিক এনার্জি 1, তার মানে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল তার 1/4 হয়ে গেল না? বই এভাবেই আনসারটা লেখা আছে যে 1/4 অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। পরিষ্কার হয়েছে? ডাউটটা অর্ণবের। বলছি ইন দ্য ফিগার এ ইউনিফর্ম বার অফ লেন্থ L মিটার ইজ সাপোর্টেড অ্যাট ইটস এন্ড। আচ্ছা কোথায় কোথায় সাপোর্ট করেছে দেখ, এখানে একটা সাপোর্ট করেছে, এখানে একটা সাপোর্ট করেছে, দু জায়গাতে সাপোর্ট করেছে, ভালো কথা। তার মানে এই ওয়েটটা রডের যেটা কাজ করবে সেটা এই দুটো মিলিয়ে কাজ করবে। আমি যদি একটা রডকে 3টে দড়ি দিয়ে টাঙাই
তাহলে রডের যদি 10 কেজি ওয়েট হয় তাহলে এই তিনটে দড়ি মিলে সেই 10 কেজি ওয়েটটাকে সাপোর্ট করবে। এবার বলছে ডাব্লু রয়েছে একদম মিড পয়েন্টে, ভালো কথা। ইন ইকুইলিব্রিয়াম ফাইন্ড দ্য রিয়াকশনস R1 অ্যান্ড R2, ভীষণ সোজা, এখানেই করে দেওয়া আছে দেখ। তাহলে R1 যেটা কাজ করবে সেখান থেকে ওর টোটাল লেন্থ L/2 এর হাফ দিয়ে কাজ করবে এবং এটা এদিকে সাপোর্ট দেবে। R2 যেটা কাজ করবে সেটা ওর টোটাল L/2 এর সাপোর্ট দেবে এবং সেটা এইদিকে কাজ করবে। এ তো আর রোটেট করে যাচ্ছে না, কারণ বলেছি ইকুইলিব্রিয়ামে আছে। যা যদি রোটেট না করে তাহলে এটা তো ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে। তো অন্য বডিওটা অন করবি, হ্যাঁ স্যার। এই দিকে তো আমার ক্লকওয়াইজ মুভমেন্ট তাই না, এই দিকে তো আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তাই না। তাহলে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তো রোটেট করবে না, করবে কি? না স্যার। তাহলে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট কত হবে? R1 ইন্টু L/2 তাই না। হ্যাঁ। টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত হবে? R2 ইন্টু L/2 তাই না। তাহলে এই দুটোকে সেম হতে হবে, তাই দেখ R1 ইন্টু L/2 ইকুয়ালস টু R2 ইন্টু L/2। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। দুটো যদি সেম হয় তাহলে R1 ইকুয়ালস টু R2 হয়ে যাবে। তাহলে R1 ইকুয়ালস যদি R2 হয় তাহলে R প্লাস R হয়ে যাবে W, তাহলে 2R হয়ে যাবে W, আর R কি হবে? W/2। তার মানে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু W/2। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এই ডাউটটা দিয়েছে গৌরব। বলছে বব অফ সিম্পল পেন্ডুলাম ইজ ইম্পর্টেড এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড ওয়েন ইট ইজ অ্যাট ইটস মিন পজিশন। তার মানে কি, ববটা মিন পজিশনে ছিল, এই সময় ওকে একটা ভেলোসিটি দিয়েছে 5 মিটার পার সেকেন্ডে, ভালো কথা। টু হোয়াট ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট উইল ইট রাইজ অন রিচিং অ্যাট ইটস এক্সট্রিম পজিশন ইফ 60% অফ ইটস এনার্জি ইজ লস ইন ওভারকামিং দ্য ফ্রিকশন অফ এয়ার। 60% এনার্জি খরচা হয়ে যাচ্ছে, তার মানে প্রথমে বার করতে হবে ববটা এইখান থেকে তো এই জায়গাটায় উঠবে, ববটা এইখান থেকে এই জায়গায় উঠবে, তার মানে ববটা উঠবে অ্যাকচুয়ালি এই সাইড। কিন্তু ববটাকে আমি যে কাইনেটিক এনার্জি দিয়েছি সেই কাইনেটিক এনার্জির একটা পোর্শন নিয়ে সেই হাইট উঠবে, পুরো কাইনেটিক এনার্জি নিয়ে উঠতে পারবে না। তাহলে ফার্স্টে বার করবো 5 মিটার পার সেকেন্ডের কারেসপন্ডিং কাইনেটিক এনার্জি কত হয়। অর লেট মাস অফ বব বি m, কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m ইন্টু 5 স্কোয়ার, দ্যাট ইজ 25 m/2। বলছে 60% ইজ লস্ট, তাহলে রিমেনিং এনার্জি কত? রিমেনিং এনার্জি নিশ্চয়ই 100% মাইনাস 60%, তাহলে কতটা পড়ে আছে? 40% এনার্জি পড়ে আছে। নাও 40% এনার্জি উইল বি কনভার্টেড ইন্টু কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি কত হবে? 40% অফ কাইনেটিক এনার্জি, তাহলে কত হবে? 40/100 ইন্টু কাইনেটিক এনার্জি হচ্ছে 25 m/2 তাই না। এটা হবে 4 দিয়ে হবে 10, এটা দিয়ে হবে 5, সো পোটেনশিয়াল এনার্জি হবে 5m। কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে টু হোয়াট ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh, mgh সমান সমান তাহলে 5m, mm কেটে গেল, তাহলে h সমান সমান কত হবে? 5/g, তার মানে 5/g হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ হাফ মিটার উপরে উঠবে। So the answer is half meter, that is 0.5 meter. ডাউটটা ছিল গৌরবের। গৌরব এই ডাউটটা আমাদেরকে দিয়েছে শাস্ত্রীতি। এ স্প্রিং ইজ কেপ্ট কম্প্রেসড, আচ্ছা এটা স্প্রিংকে কম্প্রেস করে রাখা হয়েছে বাই এ স্মল ট্রলি অফ মাস 0.5 kg। আচ্ছা যদি কোনো স্প্রিংকে কম্প্রেস করি তার প্রথম জিনিসই হচ্ছে স্প্রিংকে কম্প্রেস করা মানে তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়ে যাবে। ওকে, যে ফোর্সটা চাইবে স্প্রিংটা আনকম্প্রেসড হয়ে যাক, মানে কম্প্রেস করে দিলে ও চাইবে কম্প্রেশনটা খুলে যাক। তাহলে স্প্রিং ইজ কেপ্ট কম্প্রেসড বাই আ স্মল ট্রলি অফ মাস 0.5 kg লাইং অন আ স্মুথ হরাইজন্টাল সারফেস অ্যাজ শোন ইন দ্য ফিগার। ওয়েন দ্য ট্রলি ইজ রিলিজড, ট্রলিটাকে যেই ছেড়ে দেবো, ইট ইজ ফাউন্ড টু মুভ অ্যাট এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হোয়াট পোটেনশিয়াল এনার্জি ডিড দ্য স্প্রিং পজেস ওয়েন কম্প্রেস, তাহলে স্প্রিংয়ের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি তখন ছিল। তাহলে প্রথমে হচ্ছে ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ডে মুভ করে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mv স্কোয়ার।
নিশ্চয়ই হাফ। মাস কত? মাস ইজ 0.5, তাহলে হাফ ইন্টু 0.5 ইন্টু ভেলোসিটি 2 তার স্কোয়ার। তার মানে এখান থেকে একটা কেটে যায়, 2 ইন্টু 0.5 1, দ্যাট ইজ 1 জুল হচ্ছে তার পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি। দেখো এখানে কোনো লস হয়নি, তাহলে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকবে সেইটার খরচাতেই তো কাইনেটিক এনার্জি তৈরি হবে। তাহলে যেহেতু কোনো লস হয়নি, তাহলে যতটা পোটেনশিয়াল এনার্জি ছিল দ্যাট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ 1 জুল। শাস্ত্রিতা, যে আমাকে একটা মিটার রুল দিয়ে দিয়েছে, মিটার রুল মানে আমার এটা 100 মিটার, আর আমাকে বলেছে যে সাপ্লাই টু দ্য মিটার রুল একটা ফালক্রাম, দুটো স্প্রিং, একটা ফালক্রাম কোথাও দিয়ে দিয়েছে, দুটো স্প্রিং দিয়ে দিয়েছে, যেখানে আমি স্লটেড ওয়েট রাখতে পারবো, মানে এখানে ওয়েট ভাগ করা আছে। তার মানে যদি এরকম স্প্রিং হয়, তার মানে ওটা ওই স্প্রিং ব্যালেন্সের মতো হবে। মনে করে দেখো যে স্প্রিং ব্যালেন্সে আমার স্প্রিংটার থেকে একটা ওয়েট সরিয়ে নিলে আমি এখানে দেখতে পারবো সেইটা কতটা ওয়েট সরিয়ে নিয়েছি। ওরকমই দুখানা মনে করো স্প্রিং ব্যালেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে কিছু ওয়েট এরকমভাবে সাজানো আছে। ওকে, এবার মনে করো আমি ওকে কিছু একটা ডিস্টেন্সে নিয়ে এলাম, সাপোজ আমি ওকে D1 ডিস্টেন্সে নিয়ে এলাম, নিয়ে এসে এখান থেকে আমি কিছু ওয়েটকে সরিয়ে দিয়েছি, তাতে স্প্রিং ব্যালেন্সটা হয়তো আমার একটা W1 ওয়েট রিড করছে। এটাকে আমি আবার D2 পজিশানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এখান থেকে কিছু ওয়েট সরালাম, তাতে এখানে হয়তো W2 রিড করছে। তাতে আমি দেখতে পাবো যদি এরা ইকুইলিব্রিয়ামে থাকে, যে আর না নড়ে, তাহলে D1 W1 ইকুয়ালস টু D2 W2 হবে। এইটাই প্রুফ করতে বলেছে। অরিজিৎ, হ্যাঁ স্যার। ডাউটটা তোর ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, কিছুটা বুঝলাম। কিছুটা এক্সপেরিমেন্টটা লিখে আমাকে পাঠাস তো ডিটেলসে। ব্যাপারটা একই থাকবে। স্প্রিং দেখ, এখানে স্লটেড ওয়েট দেওয়া স্প্রিং বলেছে, মানে হচ্ছে স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্স কেমন দেখতে হয়? স্প্রিং ব্যালেন্স দেখেছিস তো? হ্যাঁ স্যার। স্প্রিং ব্যালেন্স কেমন দেখতে হয়? স্প্রিং ব্যালেন্স দেখতে হয় এই টাইপের। দিস ইজ আ স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? এর মধ্যে একটা স্প্রিং থাকে, যত এখানে আমি ওয়েট চাপাবো এই স্প্রিংটা ধীরে 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 নিচের দিকে আসতে থাকবে। এবার ওরা বলছে এখানে অলরেডি ওয়েট লাগানো আছে, এই যে এখানে হুক রয়েছে না, ওরা বলছে হুক নেই, এখানে ওয়েট ঝুলিয়ে দিয়েছি, 10-12টা ওয়েট ঝোলানো আছে। তাহলে ওয়েটটা যদি আমি চেঞ্জ করি, তাহলে স্প্রিংটা উপর দিকে উঠে আসবে বা নিচের দিকে নেমে আসবে। হ্যাঁ, এটাকে বলছে স্লটেড স্প্রিং। ওকে, এইটাই হচ্ছে স্লটেড স্প্রিং। তাহলে যদি আমার ওরকম স্লটেড স্প্রিং থাকে, তাহলে আমি ওখানে যেরকম ডিস্টেন্সে রাখবো সেইভাবে তো ওয়েটটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে সেইভাবে আমি বলতে পারবো যে যেমন ওয়েট চেঞ্জ করেছি সেই হিসেবে ডিস্টেন্সটা পাল্টেছে, তার মানে নিশ্চয়ই D1 W1 হচ্ছে D2 W2, ব্যাস, বাকি জিনিসটা তো ইজি। ঠিক আছে স্যার, আমি লিখে পাঠিয়ে দেবো। লিখে পাঠাবি আমাকে। ওকে, এই ডাউটটা হচ্ছে অরিজিতের। A uniform meters rule balances horizontally on a knife edge at 58 সেন্টিমিটার মার্ক। এখানে একটা 58 সেন্টিমিটার মার্ক আছে, এখানে একটা মিটার রুলকে ব্যালেন্স করা হয়েছে। কতটার মিটার রুল? এটা হচ্ছে 100 সেন্টিমিটার, মানে মিটার রুল। When a weight of 20 GB is suspended from one end, কোনো একটা এন্ড থেকে 20 GB কে সাসপেন্ড করছে, ওয়েট অফ দ্য রুল বার করতে হবে। আচ্ছা 58 সেন্টিমিটার, ভালো করে বুঝো, ওয়েট অফ দ্য রুল কোথা থেকে কাজ করবে? যেদিকে লঙ্গার লেন্থ থাকবে সেদিক থেকেই কাজ করবে, আর ওয়েট সবসময় মিড পয়েন্ট থেকে কাজ করে। তার মানে ওয়েট অফ দ্য রুল কোথা থেকে কাজ করবে? নিশ্চয়ই 50 সেন্টিমিটার মার্ক থেকে কাজ করবে। এখান থেকে কাজ করবে কি? ওয়েট অফ দ্য রুল। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে? নিশ্চয়ই 58 মাইনাস 50, তাহলে কত হবে? 8 সেন্টিমিটার। আর বলেছে 20 GFকে সাসপেন্ড করেছে, তাহলে অবভিয়াসলি 20 GFকে আর একটা এন্ড থেকে সাসপেন্ড করেছে, তার মানে এইখান থেকে সাসপেন্ড করেছি। এইটা কত হবে? নিশ্চয়ই 100 মাইনাস 58, কারণ টোটালটা 100, এতটা 58, এতটা হচ্ছে 100, এতটা হচ্ছে 58, তাহলে এটা কত হবে? এখান থেকে এইটুকু হবে 100 মাইনাস 58। 100 মাইনাস 58 কত হয়? এটা হয় হচ্ছে 42। এখানে 20 GFকে সাসপেন্ড করেছি, তার মানে কি হবে? নিশ্চয়ই WR ইন্টু 8 সেন্টিমিটার ইকুয়ালস টু 20 GF ইন্টু 42 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, আর WR কি হবে? 42 ইন্টু 20/8,
4 দিয়ে কাটলে 4 পাঁচা 20, 2 দিয়ে কাটলে 21, 21 ইন্টু 5 হচ্ছে 105, দ্যাট ইজ 105 GF। বুঝতে পেরেছিস অরিজিৎ? হ্যাঁ স্যার। এই ডাউটটা হচ্ছে ত্রিপমের। কি বলছে, একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে, টেক্স ইটস ওয়াটার ফ্রম আ লেক হুজ ওয়াটার লেভেল ইজ অ্যাট 50 মিটার অ্যাবাভ দ্য টারবাইন। আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে এইরকম একটা বাঁধ থাকবে, ওকে, এরকম একটা বাঁধ থাকবে, জল থাকে একটা লেভেল অবধি, ধরো এই লেভেল অবধি জল আছে, বলে দিয়েছে এই জলের লেভেলটা হচ্ছে 50 মিটার। অ্যাজিউমিং অ্যান ওভারঅল এফিসিয়েন্সি 40% আছে, 40% এফিসিয়েন্সি আছে, তার মানে জলটা কি হবে, জলটা এইখান থেকে বেরিয়ে এই টারবাইনের উপরে গিয়ে পড়বে, টারবাইন থাকে এই জায়গাতে, ওকে। তাহলে কতটা এনার্জি যাবে, তাহলে এনার্জি হচ্ছে mgh, এফিসিয়েন্সি বলেছে 40%, তার মানে এফেক্টিভ কত হবে, নিশ্চয়ই 40% অফ পোটেনশিয়াল এনার্জি, তার মানে 40/100 অফ mgh, এটা হচ্ছে যে এনার্জিটা পাবে। এখন দিস এনার্জি, দ্য ওভারঅল এফিসিয়েন্সি 40%, ক্যালকুলেট দ্য মাস অফ ওয়াটার হুইচ মাস্ট ফ্লো থ্রু দ্য টারবাইন ইচ সেকেন্ড টু প্রডিউস পাওয়ার আউটপুট অফ 1 মেগাওয়াট। আচ্ছা, ইচ সেকেন্ড, আমি না ইচ সেকেন্ডের গল্প করছি, ইচ সেকেন্ড, ইচ সেকেন্ডে যদি পাওয়ার হয় 1 মেগাওয়াট, তাহলে এনার্জি কত হবে, নিশ্চয়ই 1 মেগা জুল, কারণ পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, তাহলে এনার্জি কী হবে, পাওয়ার ইন্টু টাইম, তার মানে যদি 1 মেগাওয়াট ইন্টু 1 সেকেন্ড হয়, সেটা কী হয় 1 মেগা জুল, 1 মেগা জুল মানে 10⁶ জুল, এটা হচ্ছে এনার্জি। এবার এই এনার্জিটা প্রডিউস হচ্ছে, এই এনার্জিটা প্রডিউস হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই এনার্জিটা ইকুয়ালস টু 40/100 ইন্টু mgh। আমাকে বার করতে বলেছে এম, তাহলে এম কী হবে, এনার্জি, এটা কাটাকাটি করে দিই, এটা হচ্ছে 2/5, তাহলে এনার্জি ইন্টু 5/2 ইন্টু 5/2 বাই জিএইচ, জি মানে হচ্ছে 10, এইচ মানে হচ্ছে হাইট বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে 50 মিটার, ওকে। এনার্জি হচ্ছে 1 মেগা মানে 10⁶, তাহলে 5 কেটে গেল, 0 0 মানে এখানে 4 থাকলো, তার মানে 10 ইন্টু 10⁻³ মানে 5 ইন্টু 10⁻³, তাহলে মাস হচ্ছে 5 ইন্টু 10⁻³ কেজি, তার মানে 5000 কেজি। জিজ্ঞেস করবো ত্রিপমকে, ত্রিপমের ডাউট ছিল এটা। আচ্ছা, এই ডাউটটা হচ্ছে প্রেমাংশুর। There is no transfer of energy if a body is acted upon by a force normal to the direction. আরে রে 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 রে, এইখানে তুই একটা দেওয়াল আছে, প্রেমাংশু অডিও অন করবি, এইখানে একটা দেওয়াল আছে, তুই এই দেওয়ালের উপরে একটা ফোর্স দিচ্ছিস, কি আছে, দেওয়াল আছে, দেওয়ালের উপরে একটা ফোর্স দিচ্ছিস, প্রথম কথা বল, তোর কি কোনো ওয়ার্ক ডান হবে, না স্যার, যদি কোনো ওয়ার্ক ডান হয় না হয়, তাহলে ট্রান্সফার অফ এনার্জি হবে না, 0। না। এবার মনে করে এইরকম যে তুই একটা বডিকে এই দিকে ফোর্স দিচ্ছিস, কিন্তু বডিটা যাচ্ছে এইদিকে, তাহলে তুই যেদিকে ফোর্স দিচ্ছিস, বডিটা যেদিকে যাচ্ছে তার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস অফ থিটা, তাই না? তার মানে আমরা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেস ইন্টু কস অফ, এখানে 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি বসাবো, কস 90 মানে 0, ওয়ার্ক ডান 0। ওয়ার্ক ডান যদি 0 হয়, কোনো ট্রান্সফার অফ এনার্জি হবে না, ব্যাস, এটাই এখানে বলছে যে there is no transfer of energy if a body is acted upon by a force normal, নর্মাল মানে 90 ডিগ্রি, নর্মাল টু দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট যেদিকে যাচ্ছে তার সাথে 90 ডিগ্রি করে যদি ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে কোনো ট্রান্সফার অফ এনার্জি হবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রেমাংশু? ওকে, একই ডাউট, এটা সৃজনকে করিয়েছি, এটাই হৈমবর ডাউট, ডিসকানেক্ট হয়ে গেছিলো। চলো হৈমব ডাউট দেখো। আচ্ছা হৈমব মনে কর যে, আচ্ছা সৃজন এটাকে আবার দেখ, দুজনেই দেখ। আমরা জানি কি যে একটা বডি ধর এখানে রয়েছে, এই বডির একটা ভেলোসিটি আছে ইউ, আমি কি করলাম, বডিটার উপরে একটা ফোর্স দিলাম এফ, ফোর্স দেওয়া মাত্রই বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে,
তাহলে বডিটা যদি এস ডিসপ্লেসমেন্ট যায় ওর ভেলোসিটি হলো ভি, কারণ যেহেতু ফোর্স দেবো অবভিয়াসলি ওর একটা অ্যাক্সেলারেশন হবে এ। আমরা কি জানি যে এস যদি এ যদি আর ইউ আর ভি যদি জানি, তাহলে আমার একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকোয়াস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখান থেকে আমরা খুব সহজে এস বার করে ফেলতে পারবো। তাহলে কি হয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। আচ্ছা, আমি যে ওর উপরে একটা ওয়ার্ক ডান করলাম, তাহলে কতটা ওয়ার্ক ডান করলাম, ফোর্স ইন্টু যে ডিসপ্লেসমেন্টটা হলো, এসের জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে ফোর্স ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, তাই না? ফোর্স ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। ফোর্স মানে কি, এর যদি মাস হয় এম, ফোর্স মানে এই মাসের জন্য নিশ্চয়ই ওর একটা অ্যাক্সেলারেশন হয়েছে, তাহলে ফোর্স মানে লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। এ কেটে গেল, তাহলে কী হয়, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, খুলে ফেললাম। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস কী হলো দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি কে ফাইনাল, হাফ এম ইউ স্কোয়ার মানে কি, কে ইনিশিয়াল। তাহলে কি যেটুকু ওয়ার্ক ডান করলাম, দ্যাট উইল বি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। কনসেপ্ট পরিষ্কার হয়েছে? কনসেপ্ট পরিষ্কার হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, অরিজিৎ, in what way does the temperature of water at the bottom of a waterfall differ from the temperature at the top? আচ্ছা দেখো, এই হচ্ছে একটা ওয়াটারফল, ভালো করে বুঝবে, এই হচ্ছে একটা ওয়াটারফল, ঠিক আছে, এই পাহাড় ভেঙে রয়েছে, এই হচ্ছে ওয়াটারফল। জল কীরমভাবে পড়ে, জল এইভাবে আসে, এইভাবে জলটা ঝপাং করে পড়ে, দিয়ে জলটা এইভাবে বয়ে যায়। অবভিয়াসলি এইখানটার হাইট যদি তুমি ইম্যাজিন করো, এর হাইটটা বেশি, তার মানে একটা জল যদি এইখান থেকে নিচে এসে পড়ে, তাহলে অবভিয়াসলি তার একটা পোটেনশিয়াল এনার্জির কনভার্সন হচ্ছে এবং এখানে তার কাইনেটিক এনার্জি তৈরি হবে। এখন যে কাইনেটিক এনার্জিটা তৈরি হবে, সেই কাইনেটিক এনার্জি স্পিড নিয়ে তো এ যেতে পারবে না, তাহলে সেই স্পিডটার কি হবে, এই কাইনেটিক এনার্জির জন্য জলটার মধ্যে হিট জেনারেটেড হয়। তাহলে ও যে পোটেনশিয়াল এনার্জি পেলো সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, কাইনেটিক এনার্জিতে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তার অনেকটা অংশ। হিট এনার্জি কনভার্ট হওয়া মানে কি, এর টেম্পারেচারটা ইনক্রিজ করবে, তার মানে উপরে যা টেম্পারেচার তার থেকে নিচের টেম্পারেচার বেশি, উপরের টেম্পারেচারের কম, নিচের টেম্পারেচার বেশি, তাই the temperature at the bottom will be more than the temperature at the top. The reason is conversion of potential energy to kinetic energy and kinetic energy to heat energy. Potential to kinetic to heat. ডাউটটা ছিল অরিজিতের, অরিজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এই ডাউটটাও অরিজিতের। Figure 3.12 shows a uniform meter rule of weight W. আচ্ছা, meter ruleটার itself weight W supported on a fulcrum at 60 cm mark by applying a effort at 90 cm mark. আচ্ছা ঠিক আছে, state with reason whether the weight W of the rule is greater than, less than or equal to the weight of the effort. ওয়েট ডাব্লু সবসময়ের জন্য 50 সেন্টিমিটার মার্ক দিয়ে কাজ করবে, তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে ডিফারেন্স হচ্ছে 90 মাইনাস 60 30 সেন্টিমিটার, তার মানে 10 ইন্টু ডাব্লু ইকুয়ালস টু 30 ইন্টু এফার্ট। ওকে, তার মানে ডাব্লু বাই এফার্ট ইকুয়ালস টু 30 বাই 10 और W বাই এফার্ট গ্রেটার দ্যান 1, তার মানে W গ্রেটার দ্যান এফার্ট। তাহলে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে ইজ দ্য ওয়েট অফ দ্য রুল গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল টু এফার্ট, দ্য ওয়েট অফ দ্য রুল ইজ গ্রেটার দ্যান এফার্ট। ফার্স্ট পার্ট ক্লিয়ার। সেকেন্ড বলছে ফাইন্ড দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইন অ্যান আইডিয়াল কেস। দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আইডিয়াল কেসে ভেলোসিটি রেশিও সমান হয়। ওকে,
তার মানে ডিস্টেন্স অফ এফার্ট বাই ডিস্টেন্স অফ লোড, ডিস্টেন্স অফ এফার্ট কত 30, ডিস্টেন্স অফ লোড কত 10, দ্যাট ইজ 30/10 or it will be 3. So mechanical advantage will be 3. বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে যতগুলো ডাউট ছিল সবই করে দিয়েছি এক্সেপ্ট অরিজিতের। অরিজিৎ এরকমভাবে এত ডাউট কিন্তু ডিসকাশন ডেতে আসে না, ওই 2-3টে করেই আসে। এত ডাউট আসছে মানে যখন ক্লাস করানো হচ্ছে সেই সময় তুই এফেক্টিভলি ডাউট জিজ্ঞেস করছিস না বা পড়ছিস না। নেক্সট টাইম ডিসকাশনে এত ডাউট আসার কথা নয়। এতদিন ধরে পড়াচ্ছি, ডিসকাশনে 2-3টে ম্যাক্সিমাম আসে, 4টে খুব রেয়ার। তোর আজকে নেই করে 10-12টা ডাউট আছে, এটা কিন্তু হয় না। তাই যখন যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাস হয়ে যাওয়ার পর তার ডাউট ডিসকাশন হয়, সেই সময় এগুলো ক্লিয়ার কেন করা হয় না মাথায় রাখবি। যখন যে ক্লাসটা শেষ হবে তারপরে তার ডাউট ডিসকাশনের সময় এইগুলো ক্লিয়ার করে নিবি। এবং যখন তোমার আজকের যেমন ডিসকাশন পড়ছে, যেমন আজকে 1 to 3 চ্যাপ্টারের ডিসকাশন হচ্ছে, এইটা 3টে চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল টেস্ট হওয়ার পরে এসে ডিসকাশন হচ্ছে। তার মানে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার হয়েছে, তার নিউমেরিক্যালগুলো হয়েছে, তার ইন্ডিভিজুয়াল ডিসকাশনগুলো হয়েছে, তার ইন্ডিভিজুয়াল টেস্ট হয়েছে, তারপরে এসে তোমার এই ডিসকাশন পড়ছে সেকশনাল টেস্টের আগে। এই টেস্টে এত ডাউট আসাটা একদমই এক্সপেক্টেড নয়। তাই যখন যেটা হবে তখন সেটা পারফেক্টলি করে রাখবে। বাকিদের বলছি সামনের দিন চ্যাপ্টার 1 to 3 টেস্ট আছে, সিরিয়াসলি পড়বে, একদম জান লাগিয়ে পড়বে, গোটা সপ্তাহ ধরে পড়বে। আজকের টেস্ট আমি বুঝতে পেরেছি খারাপ হয়েছে, এইটা যেন রিপিট না হয়। আমি গার্জিয়ানের সাথে কিন্তু কথা বলবো সেকশনাল টেস্টের পরে, এটা মাথায় রাখবে, সেই বুঝে সেকশনাল টেস্ট দেবে, যাতে আমাকে ফোন করে বাজে কিছু বলতে না হয়, কারণ আমি চাই না, বাধ্য করবে না আমাকে। ঠিক আছে, চলো। আর সেকশনাল টেস্টের দিন যদি অ্যাবসেন্ট হয়ে যাও তাহলে আমার কাছে আর পড়ো না, পড়া ছেড়ে দাও। আমি আগেও বলেছি যে কোনো অন্য টেস্টে অ্যাবসেন্ট হও তাও অ্যাকসেপ্টেবল, সেকশনাল টেস্টে অ্যাবসেন্ট কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। চলো আজকে এইটুকুনি থাকলো, স্টপ করছি আজকের পড়া।